মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ওয়েলকাম টু দ্য আদার ক্লাসরুম। আজকের এই ভিডিওতে ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্টের অঙ্কের একটি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সেট নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমত একের যে প্রশ্ন রয়েছে, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 8টি প্রশ্ন রয়েছে, প্রত্যেকটিতে 1 নাম্বার করে। একের 1 নাম্বার, একটি বৃত্তাকার বলয় 5 সেমি চওড়া, বৃত্তের বহির্ব্যাসার্ধের দৈর্ঘ্য ও অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর অপশন আছে। দেখো 5 সেমি, 2.5 সেমি, 10 সেমি, কোনোটিই নয়। এই অঙ্ক অনেকভাবে করার চেষ্টা করো, প্রবলেম ক্রিয়েট হয়। অত প্রবলেম ক্রিয়েট করার কিছু নেই, একদম সিম্পল ক্যালকুলেশন। দেখো, একটি বৃত্তাকার বলয় আছে, ধরো 5 সেমি চওড়া। তো ধরো গল্পটা হচ্ছে বহির্ব্যাসার্ধ অন্তর্ব্যাসার্ধ, তার মানে বৃত্তটা এখানে পরিব্যাপ্ত না, আরও কিছু আছে এর মধ্যে। তো এরকম হচ্ছে একটা বৃত্ত ক্রিয়েট হচ্ছে। কনসেপ্ট ক্লিয়ার? তো লক্ষ্য করো, এই পার্টটা চলো কালার চেঞ্জ করে দিই। এই যে পার্টটা আছে এটাই কিন্তু চওড়া। এই চওড়া অংশটা কত বলছে? 5 সেমি। কনসেপ্ট ক্লিয়ার? তো দেখো এইবার ভালো করে বুঝবো আমরা এটার মিনিং কী দাঁড়াচ্ছে। দেখো এখান থেকে এই পর্যন্ত যেটা আছে সেটাকে বলবো হচ্ছে কি বলতো, অন্তর্ব্যাসার্ধ, ঠিক। আর এখান থেকে এই যে অংশটা রয়েছে এটা হচ্ছে কি বহির্ব্যাসার্ধ, ঠিক। কনসেপ্ট ক্লিয়ার? তার মানে এই যে ডিফারেন্সটা, চলো এইবার টোটাল চিত্রটা আমরা আরেকটু সুন্দর করে কনসেপ্ট দিয়ে বুঝি। তার মানে এই জায়গার থেকে এই টোটাল যে জায়গাটা রয়েছে, এই জায়গার থেকে এটা যে টোটাল জায়গা রয়েছে, তার মধ্যে এখান থেকে এতটা, এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে অন্তর্ব্যাসার্ধ, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে বহির্ব্যাসার্ধ। এখান থেকে এই পর্যন্ত টোটালটা। তো মিডিলের যে পার্টটা আছে, এই মিডিলের পার্টটাই কিন্তু চওড়া। অর্থাৎ অন্তর্ব্যাসার্ধ যদি আমি ছোট হাতের আর ধরি, তাহলে বহির্ব্যাসার্ধটাকে এই টোটালটা হচ্ছে কি ক্যাপিটাল আর ধরবো, তাহলে ক্যাপিটাল আর। এই দেখো আর মাইনাস আর, এই দেখো আর মাইনাস আর, অর্থাৎ এখান থেকে যদি এই অংশ বাদ দেয় তাহলে এই অংশ আমার করে থাকবে। এটাই কিন্তু আমাদের সেই অন্তরটা, অর্থাৎ বহির্ব্যাসার্ধ এবং অন্তর্ব্যাসার্ধের অন্তরটা কি, এই যে পার্টটা, এই দেখো আবার করে দিচ্ছে এই পার্টটা। এটা হচ্ছে কি চওড়া। দেখো এখানে চওড়া 5 সেমি বলছে। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে টোটাল অ্যান্সারটা কি হবে? দেখো এখানে 5 সেমি হবে। অর্থাৎ এই যে দুটোর পার্থক্য, এই দুটোর পার্থক্য কিন্তু তার চওড়ার কথা বলছে, বলয়ের চওড়া বলছে। বুঝতে পারছো তো? একদম সিম্পল কনসেপ্ট। আমি এতটা কেন বুঝালাম? পরীক্ষায় প্রশ্ন এটাই হবে, এই ধরনের প্রশ্ন হবে, তার কোনো নিশ্চয়তা নেই। যদি এই টাইপের এই ধরনের কনসেপচুয়াল প্রশ্ন হয়, তখন কি আমরা ডাইরেক্ট এটা অ্যান্সার করে দিতে পারবো, কারণ আমাদের কনসেপ্ট ক্লিয়ার আছে, ধারণা ক্লিয়ার আছে, আমরা অবশ্যই করতে পারবো। তার মানে আমাদের সঠিক উত্তর হবে কত? 5 সেমি। বুঝতে পারছো? চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। দেখো এরপরে 2 নম্বর প্রশ্ন কি বলেছে, আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে শ্রেণী সীমানা নেওয়া হয় ওয়াই অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর, এক্স এবং ওয়াই অক্ষ উভয় বরাবর, এক্স অক্ষ ও ওয়াই অক্ষের মধ্যে। আয়তলেখ যদি ধরো, আয়তলেখটা কেমন হয়, এরকম আমরা একটা ছবি আঁকি, এই বরাবর দিই বেটা ওয়াই, এই বেটা বরাবর দিই বেটা এক্স, রাইট? এটা একটা স্টার্টিং পয়েন্ট। এবার আয়তলেখকে দেখবো আজ আমরা এই টাইপের কিছু ছবি আঁকি, এরকম, তাই না? এই টাইপের দেখবো আমরা কিছু গ্রাফ চিত্র অঙ্কন করি। হ্যাঁ, আর একটা পরিলিখিত আছে, সেটা তো তোমার গ্রাফ চিত্র এরকম 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 হয়, ওটা তো আলাদা বিষয়। তো দেখো এটা কোন দিকে পরিব্যাপ্ত হচ্ছে? অবশ্যই এক্সের দিকে। কোন দিকে? এক্সের দিকে। কোন দিকে? এক্সের দিকে। কোন দিকে? এক্সের দিকে। কোন দিকে? এক্সের দিকে। তার মানে সঠিক উত্তরটা কী হবে? এক্স অক্ষ বরাবর। অর্থাৎ আমরা বলতে পারি অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট। নেক্সট প্রশ্ন, এক্স অক্ষ বরাবর দেখা অ্যান্সার হলো, একটি পরিসংখ্যা বিভাজন তালিকার শ্রেণীর মধ্যবিন্দু যথাক্রমে 15, 20, 25, 30 ... মানে আরও চলুক। যে শ্রেণীর মধ্যবিন্দু 20 সেটি হলো, তার মানে মধ্যবিন্দু 20, ভালো করে বলছে, মধ্যবিন্দু 20 মানে 20। মধ্যবিন্দু কত আছে? দেখো 20, অর্থাৎ 20। এবার গল্পটা হচ্ছে মধ্যবিন্দু 20, তার মানে এর এদিকেও কিছু একটা অংশ আছে, এদিকেও কিছু একটা অংশ আছে, রাইট? এইবার এদিকে থাকা মানে কি 20 থেকে বেশি। একটা কনসেপ্ট বোঝো, দেখবে হয়ে যাবে। এটা কি কম, রাইট? এদিকে হবে কম, এদিকে হবে বেশি, অর্থাৎ 20 থেকে একটা বেশি হবে, 20 থেকে একটা কম হবে, রাইট? এইবার চিন্তা করো, এই যে 5, কি বলবো, এইদিকে লক্ষ্য করো, 15 আর 20 ডিফারেন্সটা কত? 5, রাইট? এবার দেখো 25 আর 30 ডিফারেন্সটা কত? 5, তাই না? তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে দেখো 20 আর 25, তাহলে কালার চেঞ্জ করে দেখো, এই যে 20 আর 25 পার্থক্য কত? 5। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের 5 একটা ডিফারেন্স আসছে। কিছুই না, এই 5টাকে 2 টুকরো করে দাও। 2 টুকরো করলে কত হবে? 5 টাকাকে যদি 2 টুকরো করি তাহলে কত হবে? আমাদের 2.5 টাকা। 5 লাখ টাকা আছে, দুজনে মিলে ভাগ করে নিবা, তাহলে কত হবে? 2.5 টাকা করে, মানে 2.5 হবে 2.5। এবার গল্প হচ্ছে কি করবে বলো তো, এই 20 থেকে যখন বেশি বলবে তখন 20-র সাথে আমরা কি করব? 2.5 টাকা, অর্থাৎ 2.5 আমরা এক্ষেত্রে
যোগ করে দেবো। তো 2.5 দিলে কী হবে দেখো, এখানে 0 আর 2 যোগ করলে কত হবে, 2 হবে, আর এখানে 2 অর্থাৎ 22, অর্থাৎ 20 টাকা আর 2.5 টাকা যদি যোগ করে তাহলে 22.5 হবে। তাহলে আমাদের একটা আসলো 22.5, অর্থাৎ বেশিটা হচ্ছে কি 22.5, রাইট। এবার পরেরটাতে কী করবো, একটা যেহেতু বাড়াইছে তাহলে একটা কমাই দিতে হবে। তাহলে 20 থেকে তুমি 2.5 বিয়োগ করো 20 থেকে। তাহলে 2.5 যদি বিয়োগ করি 20 থেকে, তাহলে আমাদের কত আসবে দেখো, প্রথমত 0 থেকে কালার চেঞ্জ করি, দেখো কত আসবে আমাদের, এখানে আসবে হচ্ছে 5, রাইট। এইবার 0 থেকে 2 বিয়োগ করলে কত আসবে, 8 আসবে, আর হাতের এখানে 1 কাটা গেলে 7 আসবে, আর এখানে আসবে কত, 20 থেকে 2 থেকে 1 বিয়োগ করলে 1, অর্থাৎ 17.5। তাহলে দুটো রেঞ্জ পেলাম আমি। এটা হচ্ছে কি বলতো, কম যেটা সেটা হচ্ছে 17.5, আর যেটা বেশি সেটা হচ্ছে কি বলতো 22.5, অর্থাৎ 17. এবার চলো লিখে দিই, 17.5 থেকে আমাদের রেঞ্জটা কত আছে, 22.5। অপশন মিলাও কোনটা আছে, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট, রাইট। নেক্সট প্রশ্ন, চলো। আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে প্রতিটি শ্রেণীর আয়তক্ষেত্রের ভূমি হয়। ভালো করে বোঝো, আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে প্রতিটি শ্রেণী, দেখো শ্রেণী, অ্যান্সার তো দিয়েই দিল, অ্যান্সার শ্রেণী হবে, কিন্তু কিভাবে, হাউ ক্যান, জাস্ট লুক। দেখো এই হচ্ছে একটা আয়তলেখ আমি রাখলাম, এটা ওয়াই, এটা এক্স, হতেই পারে ধরলাম আমি। তো ছবিতে কি বলে যে এরকম হচ্ছে আয়তলেখ হয়, তাই না, এরকম দেখবার ছবি তোমাদের চ্যাপ্টার নাম্বার 11.1 এবং 11.2 স্ট্যাটিস্টিক বা রাশিবিজ্ঞান এগুলো পেয়ে যাওয়া, রাইট। সম্ভবত এটা 11.2 এর প্রশ্ন, রাশিবিজ্ঞান খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং টপিক, ক্লাস 10-এও আছে, এমনকি ক্লাস 11-এর ম্যাথমেটিক্সেও আছে। তো দেখো এইটা হচ্ছে বিষয়। তো এই বরাবর মানে কি শ্রেণী বাড়ছে, এই বরাবর মানে কি শ্রেণী বাড়ছে কি শ্রেণী বাড়ছে, তাই না, শ্রেণী বাড়ছে এই ক্ষেত্রে, অর্থাৎ শ্রেণীর দৈর্ঘ্য, এই বরাবর দৈর্ঘ্য, এদিক বাড়া মানে কি দৈর্ঘ্য বাড়া, দৈর্ঘ্য বাড়ছে, কিসের দৈর্ঘ্য বাড়ছে, শ্রেণীর দৈর্ঘ্য বাড়ছে, কার দৈর্ঘ্য, শ্রেণীর দৈর্ঘ্য বাড়ছে, অর্থাৎ দৈর্ঘ্য বাড়ছে কার, শ্রেণীর। অপশন নাম্বার দেখো দিতে আছে শ্রেণী দৈর্ঘ্য, বাস আনসার শেষ। চলে আসছে নেক্সট প্রশ্নে, শ্রেণী দৈর্ঘ্য। x-7 এবং 3, -3 বিন্দুদের মধ্যে দূরত্ব 5 একক হলে x এর মানগুলি হলো 0 থেকে 6, 2 অথবা 3, 5 অথবা 1, -6 অথবা 0। কিছুই না, অঙ্কটা করতে হবে। দেখো টাইপ জানলে কিন্তু হয়ে যাবে। দেখো এর নাম দিলাম হচ্ছে এ, এটার নাম দিলাম বি, তাহলে পরে এ বি যে ডিস্টেন্সটা হয় আমরা কীভাবে বের করি, √ওভার অফ কী করে লিখি, x1 বা x2, তুমি যাই লেখো না কেন, যেহেতু স্কোয়ার আছে কোনো ব্যাপার না। কেউ যদি বলে দাদা এটা x1 লিখবো, লিখতে পারো, x2 লিখবো তাও লিখতে পারো, তোমার ইচ্ছা, কারণ স্কোয়ার টার্ম তো, তাই না। এখানে 2 - y1 এর স্কোয়ার লিখলাম। এবার গল্পটা হচ্ছে দেখো এই ক্ষেত্রে কী হচ্ছে, এখানে কি আছে, x লিখে দাও x, রাইট। এখানে দেখো এখানে কি আছে, এখানে আছে ধরো না, এখানে আছে 3, এটা 3টা আগে লিখতে হবে, 3 লিখলাম, এখানে আছে x, তো লিখে দাও -x। আর এদিকে আছে, আচ্ছা দেখো এদিকে আছে কত 3, তো লিখবো হচ্ছে -3, আর এখানে আছে কত 7, তো মাইনাসে মাইনাসে গিয়ে যে +7 হয়ে গেল, স্কোয়ার আমি লিখলাম। এই পার্টের মানে কিন্তু দেখো এখানে দেওয়া আছে 5 একক, মানে এখানে 5 লিখবো, এটা হচ্ছে কত দেখো 5 হবে এখানে আমাদের, তাই কি না, তাই এটার মান কত 5। এবার এই √ওভারটা উঠিয়ে দিলে পর আমাদের কী থাকবে, দেখো এখানে থাকবে হচ্ছে 3 স্কোয়ার, আমরা একদম ভেঙে দিই, 3 স্কোয়ার মানে কি 3 × 3 = 9, 9 লিখলাম, 9, তারপরে কি আসবে দেখো 3 × 2 = 6x, 6x + x স্কোয়ার লিখবো, আর এদিকে আসবে কত দেখো -3, আর এদিকে দেখো 7 থেকে 3 বিয়োগ করলে অবশ্যই 4 থাকবে, 4-এর উপর স্কোয়ার, আর এই যে √ওভার আছে √ওভারটাকে রিমুভ করে দিলে পরে আমাদের এদিকে আসে কী হবে, এটা স্কোয়ার হয়ে যাবে, অর্থাৎ 5-এর স্কোয়ার হয়ে যাবে। 5-এর স্কোয়ার মানে কি 5 × 5 = 25 লিখে দাও। এবার দেখো এটা আমরা করব যে কি আছে, দেখো এখানে আছে আমাদের 9, আর এদিকে আছে দেখো 4 × 4 = 16, এটা আবার 16, তাহলে 9 প্লাস মাইনাস লিখবো 6x প্লাস লিখবো x স্কোয়ার, আর এদিকে আসবে কি বলো 4 × 4 = 16, আর এদিকে এই 25টাকে এদিকে নিয়ে আসি, এটা কষ্ট 0 হয়ে গেল। লক্ষ্য করো জিনিসটা, আমি নেক্সট যাব, এটা মুছতে হবে। তাহলে আমাদের আসছে কত, চলো এই সাইডে আমরা লিখি ছোট্ট করে, আমাদের এখানে আসছে কত 9, 16, 25, তাই তো। তাহলে পরে 9 আর 16 কত 25 লিখে দাও, 25। এখানে দেখো আছে -6x, লেখো 6x, এখানে আছে কত x স্কোয়ার, লিখে দাও x স্কোয়ার, আর এখানে থাকছে কত বলো তো 16, তো +16 এখানে তো লিখে দিলাম, আর -25 লিখে দাও। কালার চেঞ্জ করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে, যদি বোঝা যাচ্ছে না 0। তাহলে এই টপিকটা হচ্ছে আমি বললাম যে এখন আমাদের এই ক্যালকুলেশনটা এলো, তাহলে দেখো এই যে -25 কেটে গেলো, ঠিক। তাহলে আমাদের থাকছে কত দেখো, এখানে থাকছে হচ্ছে কি -6x প্লাস থাকছে আমাদের x স্কোয়ার = 0। টোটালটা মুছে দিই না, আচ্ছা
তাহলে কী থাকছে আমাদের -6x + x স্কোয়ার ইকুয়ালস টু আমাদের কি আছে 0। তো দ্যাটস ইমপ্লাই x স্কোয়ার ইকুয়ালস টু এই -6টা এদিকে গেলে পরে কী হবে, 0 দিকে গেলে পরে কী হয়ে যাবে +6 হয়ে যাবে, রাইট। এটাও করতে পারো। আর তোমার যদি এটা মনে হয় যে করবে না, তাহলে তুমি এইভাবে দেখো, আর একটা ফর্মেশন আছে, এটা আরও ভালো। সেটা হচ্ছে কি এখানেও x আছে, এখানেও x আছে, x কমন নিলে পরে কী থাকবে -6, আর এখানে একটা x পড়ে থাকবে ইকুয়ালস টু 0। তাহলে আইদার x ইকুয়ালস টু 0 অর এই পার্টটা ইকুয়ালস টু 0, অর্থাৎ -6 + x ইকুয়ালস টু 0। দ্যাটস ইকুয়ালিটি x ইকুয়ালস টু -6। এই -6টা এদিকে আসলে কী হয়ে যাবে, +6 হয়ে যাবে, অর্থাৎ +6 হয়ে গেল আমাদের এক্ষেত্রে। তাহলে x এর একটা মান পেলাম আমি 0, x এর একটা মান পেলাম আমি 6, অর্থাৎ x এর মান কী হতে পারে, একটা 0 হতে পারে, একটা 6। দেখো অপশন নাম্বার এ ম্যাচ করলো, তার মানে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। দেখো তাই আছে, একটি বই 40 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত হবে? দেখো বলছে যে 40 টাকায় লিখতে হবে, 40 টাকায় লাভ হয়, কত হবে লাভ, 60 টাকা, রাইট। এইবার কথা হচ্ছে 1 টাকায় লাভ হয়, আমরা কি করব, ওই নেমে করবো 60/40 করব। এবার শতকরা মানে কি, শতকরা মানে হচ্ছে 100, শতকরা মানে হচ্ছে 100, তাহলে আমাদের বের করতে হবে 100 টাকায় লাভ হয়। তাহলে আমরা কী লিখবো, 60 গুণ 100 ডিভাইডেড বাই কী লিখবো 40, 0 0 কেটে দাও। এবার দেখো এইবার আমরা কাটবো এটা দিয়ে। দেখো 4 15 60 15, তাহলে আমাদের আলটিমেটলি থাকছে কত, 15 থাকছে কত 10। তাহলে পরে 4 নম্বর প্রশ্ন, একটি বই 40 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করলে শতকরা লাভ হবে কত? তাহলে 40 টাকায় কিনে 60 টাকায় বিক্রি, তাহলে লাভ কত হচ্ছে, নর্মালি লাভ বেরোচ্ছে আমার কত, 60 - 40 বিয়োগ করলে কত হচ্ছে 20 টাকা, ঠিক। ওকে, এবার দেখো এই যে 20 টাকা লাভ হলো, এটা কততে, 40 টাকায় 20 টাকা লাভ হলো, ঠিক। তাহলে আমরা লিখবো যে 40 টাকায় লাভ হয় কত, 20 টাকা, রাইট। তাই লিখলাম 1 টাকায় লাভ হয় 20 বাই কী লিখবো 40। এবার কথা হচ্ছে শতকরা মানে কি, দেখো শতকরা মানে হচ্ছে 100, শতকরা মানে কি 100, শতকরা মানে কি 100, শতকরা মানে কি 100, অনেকবার লিখে দিলাম। তার মানে শতকরা মানে কি, শতকরা মানে হচ্ছে 100 মানে হচ্ছে শতকরা। তাহলে 100 টাকায় লাভ হবে কত, সেটা আমাদের বের করতে হবে। লিখবো 20 ইন্টু লিখবো 100 ডিভাইডেড বাই লিখবো 40, একদম 5 এর 6 এর নিয়ম, ওই নিয়মে করে দেবো। এটা কাটলো, আর 4 25 কত হয় বলো আমাকে, 100 মানে 25, তাহলে আমাদের থাকছে কত 2 × 25 = 50 টাকা। অপশন নাম্বার দেখো তো কত নম্বর ম্যাচ করছে, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট। দেখো অপশন এতে আছে 50 টাকা, বাস 50 টাকা আমাদের বেরিয়ে গেল। চলো নেক্সট প্রশ্ন যাচ্ছে, দেখো 50 আসছে আমাদের। 7 নম্বর, যে x + y = 7 সমীকরণ দুটো সমাধান হলো, তো আমাদের সমাধানটা বের করতে হবে, কিছু করার নেই। তাহলে x + y একদম শর্টকাট একটা টেকনিক শেখাচ্ছি, দেখো এই টেকনিকে করে দিতে পারবে। তাহলে x এবং y এর সমষ্টি এমন কিছু করতে পারতো, বেটা x বেটা y কে যোগ করলে আমাদের 7 আনতে হবে, এটা হচ্ছে বেসিক রুলসের মধ্যে পড়ে। তাহলে x এবং y এটা আমাদের করতে হবে কত, আলটিমেটলি 7 করতে হবে। তাহলে দেখো x এর জায়গায়, চলো আমি অপশন টেস্ট করবো এটা। তাহলে x এর জায়গায় 1 বসাই, আর y এর জায়গায় আছে কত 6, তাহলে 6 বসালে তাহলে কত হচ্ছে আমাদের 7, রাইট, মিলে গেল। এবার আসছে তাহলে এই অপশনটা দেখি ম্যাচ করে নাকি, তাহলে কী হবে 3 - 4 কত হচ্ছে -1, এটা মিললো না, তার মানে এই অপশন কাটা, কালার চেঞ্জ, ইয়েস এই অপশন কাটা, অর্থাৎ এই নাম্বার অপশন কাটা। বি নাম্বার অপশন দেখো কি বলছে, যে এক্স এবং ওয়াই, দেখো এক্স আছে এবং ওয়াই আছে, দুটোকে যোগ করতে হবে। তাহলে এখানে কী আছে দেখো মাইনাস, এখানে কী আছে 1 আছে, আর এখানে কী আছে দেখো -6, তাহলে যোগ করলে কত হবে -5 হচ্ছে। তাহলে এটাও কিন্তু কাটা, বি নাম্বারটাও কাটা। এবার আসছে সি নাম্বারটা, চলো সি নাম্বারটা দেখি 1 + 6, কেন x + y ফর্মেশন আছে, তো x এর মান হচ্ছে এটা আর y এর মান হচ্ছে এটা। তাহলে এ থেকে আমাদের কত আছে দেখো 5 6 এর 7, তাহলে এটা ম্যাচ করলো, অর্থাৎ এটা রাইট, কারণ আমাদের আনতে হবে 7 ম্যাচ করছে, রাইট। এবার আসছে এটা দেখো 4, 3, কালার চেঞ্জ করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো 4 আর 3 আছে, এটাকে এখানে নিয়ে আসো, তাহলে কি x + y দ্যাটস ইকুয়ালস টু 4 + 3 ইকুয়ালিটি আসছে কত 7, এটাও ম্যাচ করে গেল। মানে এই অপশনটা অর্থাৎ সি নাম্বার অপশনটা কিন্তু কারেক্ট। এই যে এটা 4 + 3, যে সি নাম্বার অপশনটা কারেক্ট, বুঝতে পারছো কি? বাস অ্যান্সার কমপ্লিট। আর পরেরটা তো হবে না, কেন তো এখানে আছে -1 আর আছে কত 6, তাহলে এটা যুক্তগুলো পরে আমাদের কত হবে 5, এর ভিতরে এটা হচ্ছে না, তার মানে সি নাম্বার অপশন ইজ দ্য কারেক্ট। তাহলে আমরা বুঝতে পারলাম সি নাম্বার অপশন রাইট, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বুঝতে পারছো? চলো আমরা অ্যান্সার দেখে নিই, যে দেখো 1643 আছে। নেক্সট 3, 0 -3, 0 এবং 0,3 বিন্দু তিনটি যোগ করে যে ত্রিভুজটি উৎপন্ন হয় সেটি হলো, অবশ্যই এক্ষেত্রে আমরা বলবো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন হবে। কীভাবে করলাম দেখো, এই ক্ষেত্রে এই যে পয়েন্ট, এই যে পয়েন্ট, এই যে পয়েন্ট, সিমিলার পয়েন্ট একটা আছে, কীরকম যদি আমরা একটা কোঅর্ডিনেট সিস্টেম আঁকি,
অবশ্য এটা সমবাহু ত্রিভুজ হচ্ছে, কিন্তু আমরা সমকোণী ত্রিভুজ যদি অঙ্কন করি তাহলে দেখো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ এইভাবে কিন্তু হতে পারে কোঅর্ডিনেট সিস্টেমে। এই তিনখানা পয়েন্ট তিনখানা বিন্দুতে বসিয়ে দেবে, বাস কমপ্লিট, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে। চলো নেক্সট প্রশ্ন যাচ্ছি। এবার দেখো 2 নম্বর প্রশ্ন, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। দুই চল বিশিষ্ট সমীকরণটি অপনয়ন পদ্ধতিতে সমাধান করো। 2x + 3y = 32 আর 11y - 9x = 3 আছে। তো প্রথমত আমরা অঙ্কগুলো চলো সাজিয়ে নেই, কিছুই নেই, একদম সোজা একটা অঙ্ক। তাহলে আমরা দেখো এটাকে যদি সাজাই, দেখো আমরা লিখবো এইগুলোকে একদিকে ওয়াইগুলোকে একদিকে করবো, তাই না? কেন করবো, নাহলে আমাদের অঙ্কটা করতে খুব অসুবিধা হবে। তার জন্য দেখো প্রথমত ওয়াইগুলোকে নিয়ে আসি। দেখো এই যে 3y আছে, প্রথমে লিখবো 3y প্লাস লিখবো 2x = লিখবো হচ্ছে 32, আর এদিকে দেখো এটা কি আছে 9x আছে, তো লিখবো -11y আছে। দেখো 11y এখানে লিখবো, তো লিখবো 11y, আর এদিকে লিখবো কি, এদিকে লিখবো হচ্ছে -9x = আছে 3। এইবার গল্পটা হচ্ছে আমরা কোন পার্টটাকে কাটবো। যদি আমরা x থেকে কাটি তাহলে আমাদের 9 দিয়ে, চলো কালার চেঞ্জ করি, 9 দিয়ে আমাদের এই যে পার্ট অর্থাৎ ইকুয়েশন এটা আছে 1 নম্বর ইকুয়েশন, তাকে 9 দিয়ে গুণ করতে হবে। দেখো এখানে তাই লেখা হচ্ছে, দেখো 9 দিয়ে গুণ করা হলো। আর এই পার্টে দেখো 2 আছে না, এই যে 2, এই 2 দিয়ে এই ইকুয়েশনটাকে গুণ করবো। দেখো এই দেখো পরবর্তীগুলো বলছে যে এটা কি ইকুয়েশন নাম্বার 2, ইকুয়েশন নাম্বার 2কে আমরা 2 দিয়ে গুণ করবো। দেখো করলাম কেন, কারণটা হচ্ছে মেলানোর জন্য। দেখো এই ক্ষেত্রে মেলালাম, তাহলে এখানে 27y + 18x = 288, আর এদিকে 22y - 18x = 6 আসছে। তো বিয়োগটিও করলে কাটাকাটি করলে কত আসবে, দেখো 49y = 294 আসবে। তো এখান থেকে কিছুই না, বাস বাকিটা ক্যালকুলেশন করে নিয়ে আসবো। দেখো এই যে ওয়াইয়ের ক্ষেত্রে আমরা কী করলাম, ওয়াইটাকে ফ্রি করে এদিকে নিয়ে আসলাম, অর্থাৎ এক্ষেত্রে 294/49 করে দিলাম, কাটাকাটি করবো 6 দিয়ে, তো আমাদের ওয়াইয়ের মান আসলো 6। এবার দেখো ওয়াইয়ের মান বসিয়ে পাবো কত, 1 নং সমীকরণে যখন বসাবো, তো 3y + 2x লিখবো। তো ওয়াইয়ের জায়গায় যদি 6 বসাই তাহলে আমাদের আসবে দেখো 3 6 18 আসবে, তাই কি না? দেখো 18 আসবে, এই 18টা এই যে এখানে লিখে দেওয়া হলো, আর এখানে 32 আছে, 32 লেখা হলো। তাহলে 2x = 32 - 18, এদিকে আসলে তো মাইনাস হয়ে যাবে, কারণ এই পার্টটা যখন এদিকে আসবে তখন মাইনাস একটা ফর্মেশন করবে, মাইনাস লিখবো। তো এখানে আসছে 2x = 14, কেন 32-এর থেকে যদি আমরা 18 বিয়োগ করি আমাদের কত আসবে, 14ই আসবে। তো 14ই লিখলাম এখানে। লেখার পরে দেখো x = কি আসছে, দেখো 14/2, কাটাকাটি করলে আসবে 7। অর্থাৎ নির্ণয় সমাধান x এর মান আসছে কত 7, y এর মান আসছে 6। চলো নেক্সট প্রশ্ন বলছে 1200 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 40 সেমি হলে তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 40 সেমি, অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি যে আয়তক্ষেত্র মানে কি বলো, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দৈর্ঘ্য গুণ প্রস্থ আমরা কি বলতে পারি, তার ক্ষেত্রফল, তাই কি না? তো ক্ষেত্রফল মানে কি, এরিয়া, আমরা যেটা ইংলিশে বলি এরিয়া। এই এরিয়াটা মানে কি বলতে পারি, যে তার দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো এরিয়ার মান কত আছে 1200, তাই তো? এবার এই যে এরিয়া, এই এরিয়াটা কি হয়, দৈর্ঘ্য গুণ আমাদের কি হয় প্রস্থ। ভালো করে বুঝবা, এই বাস এটাই অঙ্ক, এটা জানলে এমনি অঙ্ক শেষ। 1200 আছে, রাইট। এবার বলছি যে প্রস্থ মানে কি হবে, দেখো প্রস্থ মানে আসবে যে 1200 ডিভাইডেড বাই হয়ে যাবে কত আমাদের দৈর্ঘ্য, ঠিক। এবার দৈর্ঘ্যের মান কত আছে তুমি চিন্তা করো, এখানে আছে 1200 আর দৈর্ঘ্য 2 আছে 40, তাহলে 40 দিয়ে নিচে করে দাও, বা 0 0 কাটলো, 3 4 12, অর্থাৎ 30 হলো অ্যান্সার। তো তাই আমরা 30 এখানে করলাম। ক্লিয়ার? আর দেখো তো জমির কর্ণের দৈর্ঘ্য কী হবে, দেখো √অফ আমরা বলতে পারি যে দৈর্ঘ্য এবং প্রস্থের যে যোগফল, সেটা আমরা এক্ষেত্রে বলতে পারি। কেন দাদা কীভাবে আসে, দেখো দাদা এইভাবে আসছে। আমি যদি একটা এরকম একটা ছবি আঁকি, চলো কালার চেঞ্জ করি তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো এরকম একটা আমি যদি ছবি আঁকি, তো এই ক্ষেত্রে আমি চিন্তা করব এই যে এটা হচ্ছে কর্ণ, এই কর্ণ কি, দেখো এইভাবে আমরা যদি চিন্তা করি, এটা হচ্ছে একটা ছবি আঁকলাম, এটা হচ্ছে কি তার কর্ণ, যে এইটা হচ্ছে তার কর্ণ। এই কর্ণটা কি এইটা, আর এটার হচ্ছে কি যোগফল, অর্থাৎ লম্বস্কর প্লাস ভূমি। এটা যদি লম্ব ধরি, উচ্চতা ধরি, আর এটা যদি ভূমি ধরি, তাহলে এই দুটোর যোগফলটাই এটার অতিভুজ সূত্র বলতে পারি। এই অতিভুজটাই কিন্তু আয়তক্ষেত্রের কর্ণটা কনভার্স হচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে 40 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার হবে। তো আমাদের এটা করবে ক্যালকুলেশন করলে, দেখো 1600 আসছে, 900 আসছে, কারণ 3 3 9 4 4 16, তো এইভাবেই আসছে। তো যোগ করলে 2500 মানে কি 50 × 50, তো 50 গুণ মানে কয়টা 50, দুটো 50 থেকে একটা 50 বেরিয়ে গেলো, 50 সেমি হয়ে গেল কর্ণের দৈর্ঘ্য। তারপরে দেখো আয়তক্ষেত্রাকার জমির কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের একটি বাহু 50 সেমি হবে, তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে দেখো 50 × 50। কেন, সেই কর্ণের উপর বেস করে তুমি কিন্তু একটা বর্গক্ষেত্র অঙ্কন করছো, তার মানে ক্রিটিক্যাল একটা কন্ডিশন। বাপরে বাপ, এত ক্রিটিক্যাল অঙ্ক, কিন্তু ক্রিটিক্যাল না, একদম বুঝলে সোজা। দেখো এইটা তো আছে আমাদের, কিন্তু বলছি না এটাকে কেন্দ্র করে তুমি একটা ছবি আঁকবা, কি ছবি, এটাকে কেন্দ্র করে একটা বর্গক্ষেত্র অঙ্কন করবা। তাহলে বর্গক্ষেত্র মানে কি, তার মানে প্রত্যেকটা 50, এটাও 50, এটাও 50, এটাও 50, এটাও 50। চলো ছবিটা কালার চেঞ্জ করে দিলে তোমার বুঝতে সুবিধা হবে। এটা একটা বলছে যে এই কর্ণের উপর বেস করে এটা একটা ছবি আঁকতে হবে। তাহলে 5টায় 50, তাই না? তাহলে 5টা যদি 50 50 হয়, তাহলে আমরা বলতে পারি বাহু গুণ বাহু, কারণ বর্গক্ষেত্র মানে কি বাহু গুণ বাহু। তো একটা বাহু মানে কত 50, তাহলে 50 × 50 কত হবে, 50 50 2500, বাস অ্যান্সার শেষ। দেখো 2500 বর্গ সেমি এসে গেল, রাইট। চলো নেক্সট প্রশ্ন যাই।
একটি অর্ধবৃত্তের পরিসীমা 36 হলে সেমি হলে অর্ধবৃত্তের ব্যাসার্ধ কত? অর্ধবৃত্তের ব্যাসার্ধ কত আর ব্যাস হবে কত? 2r, তাই তো? তাহলে পরে অর্ধবৃত্তের পরিধি কী হবে? 2 পাই আর। আমরা বলতে পারি যে 2 পাই আর মানে কি, চলো ভালো করে ছবিটা বুঝি, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই যদি একটা বৃত্ত হয়, এই টোটালটার মান কত? টোটালটার মান হচ্ছে 2 পাই আর, ঠিক তো? এবার বলছে বৃত্তটাকে অর্ধেক কর, তার মানে অর্ধেকটা করবো। এই দেখো অর্ধেকটা করলাম বৃত্তটাকে, তাহলে এই 2 পাইয়ের অর্ধেক কত হবে? পাই আর হবে, রাইট? কিন্তু এখান থেকে এই পর্যন্ত একটা ব্যাস থাকছে, দেখো এইটুকু হচ্ছে ব্যাসার্ধ মানে আর টোটালটার মান কত? টোটাল মান হচ্ছে 2r হবে। তাহলে আমি বুঝলাম যে 2r বলে একটা পার্ট পাচ্ছি এবং তার সঙ্গে পাচ্ছি পাই আর। এই দুটাই কিন্তু দেখো অর্ধবৃত্তের পরিধি। অনেকেই বলে যে ক্রিটিক্যাল, কিন্তু ক্রিটিক্যাল বলে কিছুই না। অর্থাৎ এই ক্ষেত্রে এই পার্টটাকেও আমার যুক্ত করতে হবে, যে পার্টটার মান কি আছে দেখো 2r হবে, আর এখানে হবে একটা পাই আর, এটা প্লাস এটা করলে পরেই কিন্তু আমাদের এই ফর্মেশনটা আসলো। এবার বলছে যে প্রশ্ন অনুসারে এই যে পাই আর প্লাস 2r = 36, তাই তো? এবার এইবার লক্ষ্য করে দেখো 36 আসছে। এবার দেখো আর কমন নেবো, এখানেও আর আছে, এখানেও আর আছে, আর কমন নিলাম, তাহলে পাই প্লাস 2 থাকছে, আর কমন নিলে 22/7, এখানে 2 থাকছে, এখানে 36 আসছে, তাহলে পাই, এই দেখো পাই মানে কি? পাই মানে হচ্ছে 22/7, এই যে এটা আমরা কিন্তু জানি। তো এই মানটা এখানে বসাইলাম। এবার দেখো এই যে 7 × 14, এই যে 14 এখানে লিখলাম, আর এখানে দেখো কি আছে, দেখো এখানে থাকছে 7, তো 14 আর 22 হচ্ছে 36 হবে, যোগ করলে পরে নিচে আসবে 7। এবার দেখো এই 8টাকে এখানে ফ্রি রেখে দিতাম, আর এই পার্টটাকে যখন আমরা সমান সমানের দিকে যাবো তাহলে তখন কি হবে? 36 সাথে এটা উল্টে যাবে, তাই তো? অর্থাৎ এই যে 7টা যাবে উপরে, 7 গেল উপরে, আর নিচে আসলো কত? 36, কাটাকাটি করো, আসবে কত? 7। ওকে, বুঝতে পারছো? বাস। আর 7 অর্ধবৃত্তাকার মাঠের ব্যাস। ব্যাস মানে কি হয়? ব্যাস মানে 2r হয়, রাইট? ব্যাস মানে কি হয়? 2r। তাহলে একটা আরের মান কত আছে বলো? 7। তাহলে দুটো আরের মান কত হবে? 7 × 14, দেখো 14 আসলো, বাস আনসার শেষ হয়ে গেল। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। তো বলছে যে কোনো 3টে প্রশ্নের উত্তর দাও। আসিফ চাচা একটি খেলনা 50% লাভে বিক্রি করলেন। যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তাহলে আসিফ চাচার 10% লাভ হতো। খেলনাটির ক্রয় মূল্য কত? তো লিখবো, দেখো ধরি খেলনাটির ক্রয় মূল্য 100x, ধরে নিলাম, আমার ইচ্ছা মতো আমি ধরলাম, আমি ক্রিয়েট করবো 100x, কেন 100 দিয়ে সুবিধা হবে। তো বলছে যে 5% লাভ মানে কি? বলবো যে 100x এর সাথে আমাদের 5xটা গুণ করে দিতে হবে, আর কিচ্ছু না, মানে যেটা আছে সেই 100x তো আমার কেনা দামের সাথে আমার 5 গুণ করে দেবো। পার্সেন্টেজ চিহ্ন দিলে এবার কী হবে বলো? 100x মাল্টিপাল 5 ডিভাইডেড বাই পার্সেন্টেজ উঠে দেবো, মানে পার্সেন্টেজ হলে কী হয়? আমরা আগে ক্লাসে শিখছিলাম যে a ডিভাইডেড বাই 100 হয়, তাই কি না? তো 2% মানে কি? 2 ডিভাইডেড বাই 100 হয়, রাইট? তো এখানে কী হবে? একটা 100 হবে, 100 ঘেঁচাং, তাহলে আমাদের কী আসবে? 5x। দেখো এখানে 5x আসলো, তাই তো? এই দেখো 5x আমাদের এখানে আসলো, এটা হচ্ছে লাভ হলো। এবার গল্পটা হচ্ছে আমাদের কত টাকাতে কিনছিলাম? বাবা, আমরা তো 100 টাকাতে কিনছিলাম। তাহলে আমরা লিখবো এখানে, দেখো এখানে আমরা কোথায় করবো? এখানে করে দিই, হ্যাঁ। দেখো 100x দিয়ে কিনছি আর 5x লাভ হলো, তাহলে আমাদের কত হচ্ছে? 105x হবে, রাইট? এই দেখো 105x এখানে এসছে, রাইট? বুঝতে পারছো তো? রাইট তো? বুঝতে পারছো তো? আচ্ছা, এখানে একটা লাইন লিখতে হবে, সেটা হচ্ছে কি 100x, বাস। এইবার অঙ্কটার কোনো প্রবলেম নেই, রাইট? এবার এখানে লিখবো 5, বাস 5, বাস হয়ে গেল, বাস 105x। তার মানে কি থাকছে আমাদের? এই যে ক্যালকুলেশনটা আমি এখানে করে দিলাম, খেয়াল করো। তাহলে 100 মানে ব্যাপারটা হচ্ছে এরকম দাঁড়ালো, 100x প্লাস 5x দ্যাটস ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে? 105x, বাস এইভাবে কিন্তু আসে। এবার দেখো ক্রয় মূল্য 20% কম হলে ক্রয় মূল্য হয় 80x, বিক্রয় মূল্য 34 টাকা কম হলে বিক্রয় মূল্য হয়, দেখো আমাদের কত ছিল? 105x ছিল, তার থেকে 34টা বিয়োগ করে দেবো, বাস এটা হচ্ছে বিক্রয় মূল্য চলে আসলো। এখানে লিখলাম বর্তমানে আসিফ চাচা বিক্রি করে 10% লাভ হয়, মানে 80x তো আমাদের হয়েছে। তার সাথে আমরা কী করবো? দেখো এই যে 10% মানে 110, আগে ছিল কত? 100, তো 10% লাভ হয় মানে কি? 100-র সাথে আমরা যদি 10 যোগ করি তাহলে আমাদের কত আসবে? 110 আসবে। তো বাস 110 এখানে লিখলাম, আর পার্সেন্টেজের জন্য নিচে 100 আসলো। কনসেপ্ট ক্লিয়ার? তো এই লেখাটা বোঝা যাচ্ছে না? 105, যাই হোক 80, এ দেখো 8x আর 11, এটা গুণ করলে কি আসবে আমাদের? 88x আসবে, অর্থাৎ 88x আর চলে আসলো, এত টাকা আমাদের। আচ্ছা, এরপরে লক্ষ্য করে দেখো 105x কোথা থেকে পেলাম? এই যে পার্টটা পেলাম, এই যে এই পার্টটাকে আমরা এখানে লিখবো, আর 80x আমরা তো এখানে পেলাম। তো এই পার্ট দুটোকে ইকুয়াল করবো আমরা, ইকুয়াল করলে দেখো এরকম ক্যালকুলেশন আসবে। এক্সগুলোকে একদিকে করো, তাহলে আমাদের 17x আসছে, বিয়োগ করলে পরে এদিকে আসছে 34, তো x = 34/17 = 2 আসছে, অর্থাৎ x = আসছে আমাদের কত? 2। অর্থাৎ আমরা এক্ষেত্রে বলতে পারি যে ক্রয় মূল্য কত হচ্ছে? 100 × 2 সমান লিখবো যে 200 টাকা, কারণ আমরা 100x তো ধরে নিয়েছিলাম, তাই না? বুঝতে পারছো তো? একটি ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল 42 বর্গমিটার এবং মেঝের ক্ষেত্রফল 12 বর্গমিটার, ঘরটির দৈর্ঘ্য 4 মিটার হলে ঘরটির উচ্চতা কত হবে? দেখো একটি ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল 42 বর্গমিটার, মেঝের ক্ষেত্রফল 12 বর্গমিটার, একটি ঘরের মেঝের দৈর্ঘ্য 4 মিটার। তো প্রস্থ আমরা কী করবো? 12/4 করবো, সমান 3 মিটার বেরোবে। একটি ঘরের 4 দেওয়ালের উচ্চতা x মিটার ধরলে পারে, একটি ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল 2 × 4 + 3 × x, এটা করবো আমরা। দেখো
এখানে কেটে দেখো 2, তারপরে দেখো 4 + 3 × x লিখবো, 4 আর 3 যোগ করলে 7, তো 7x = 42/2। কাটাকাটি করলে দেখো এখানে আসছে x এর মান আসবে 3, অর্থাৎ ওই ঘরের 4 দেওয়ালের উচ্চতা যেটা হবে সেটা হবে 3 মিটার। নেক্সট, একটি বৃত্তাকার মাঠের বৃত্ত বরাবর এক পাক ঘুরতে 80 বার যে সময় লাগে, মাঠের ব্যাস বরাবর অতিক্রম করতে 45 সেকেন্ড সময় কম লাগে। 80 বার গতিবেগ মিনিটে 80 মিটার হলে মাঠের ব্যাসের দৈর্ঘ্য কত সেটা বের করতে হবে। দেখো বলছে যে 60 সেকেন্ডে যায় 80 মিটার, 1 সেকেন্ডে যাবে 80/60 মিটার। তো 60 কেন বলছে বলো তো, 1 মিনিট মানে 60 সেকেন্ড হয়, তো 45-এ কত যাবে? দেখো আমরা বের করলাম 60। মাঠের ব্যাস আর, মাঠের ব্যাসার্ধ 2r, মাঠের পরিধি 2pr। প্রশ্ন অনুসারে 2pr - r, কারণ টোটালটা তো বিষয়টা এইখানে লক্ষণীয়। দেখো এখানে এইভাবে আমরা বুঝতে পারি বিষয়টা, যে এই যে এটা যাচ্ছে এটা হচ্ছে 2πr, রাইট? আর আরেকটা সিস্টেম এটা হচ্ছে কি πr, এটা হচ্ছে কি শুধুমাত্র 2r। তো এই যে দুটো ডিফারেন্স, এই দুটো ডিফারেন্সটাই কিন্তু এই যে 60 বলে দিচ্ছে, বুঝতে পারছো? তাহলে 2πr কি পরিধি বরাবর আর ব্যাস বরাবর হচ্ছে 2r, এটার বিয়োগফলটাই 60। তো এখান থেকে আমরা 2r কমন নেব, তো এখানে থাকবে 22/7, তো 7 এখানে লিখলাম। তাহলে 22-এর থেকে যদি আমরা 7 বিয়োগ করে আমাদের কত আসবে? দেখো আমাদের হচ্ছে 15, এখানে 15 লিখলাম, 7 লিখলাম। 2r = 60 × 7/15 আসছে। কাটাকাটি করলে আমাদের দেখো কত আসছে? 28, অর্থাৎ r এর মান আমাদের কত আসছে? 28/2। কাটাকাটি করলে আমাদের 14 এলো, বাস। তাহলে আমাদের 14 কিন্তু এলো। কি বলো তো? ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে ব্যাস মানে কি 2r, 2r মানে কি হবে 14 × 2 = কত হবে? 28 + 28। দেখো অ্যান্সার আছে কমপ্লিট। চলো নেক্সট প্রশ্ন যাচ্ছি। জয়ন্তবাবু একটি টেলিভিশনে 10% লাভে বিক্রি করেন। যদি ক্রয় মূল্য 10% কম হয় এবং বিক্রয় মূল্য 180 টাকা কম হতো, তাহলে জয়ন্তবাবুর 20% লাভ হতো। টেলিভিশনটির ক্রয় মূল্য কত? তো টেলিভিশনের ক্রয় মূল্য আমরা ধরলাম 100x, বিক্রয় মূল্য 100x ইন্টু দিলাম যে 110/100 = 110x। ক্রয় মূল্য 10% কম হলে ক্রয় মূল্য হয় 9x টাকা, তো বিক্রয় মূল্য 180 টাকা কম হলে বিক্রয় মূল্য হবে কত? বিয়োগ করবে 110-এর থেকে, বাস অঙ্ক প্রায় শেষ। অঙ্কটার এই পার্টটা একটু বুঝার মতো হচ্ছে। দেখো বর্তমান ক্রয় মূল্যের উপর 20% বলছে কি যে তোমার হচ্ছে দিবে, লাভ দিবে, তো লাভ হবে। তো 100-তে কত? 20, তাহলে পরে 100-তে 20, অর্থাৎ 100 টাকা ইনক্রিজ হয়ে কত হচ্ছে? আমাদের 100-র সাথে আমাদের 20 যোগ করলে কত হচ্ছে? 120, রাইট? তো 120 ব্যাপারটা এখানে আসলো, তারপরে 100 আসছে, পার্সেন্টেজ আমরা করলে পরে কত আসছে? 108x টাকা 90 দিয়ে ওই ক্ষেত্রে আসছে। এই শূন্য কাটো, এই শূন্য কাটো, তাহলে 9 × 12 গুণ করলে 108 হচ্ছে, 108x হয়ে গেল। তাহলে এই যে দেখো 110x - 180 = 108x। এখান থেকে ক্যালকুলেশন করলে x এর মান হচ্ছে কত? 90, অর্থাৎ x এর মান 90 টাকা আসছে। এবার 100x মানে কি? 100x বলতে 100-র সাথে আমরা কি করব? এই 90টা গুণ করব, কারণ এটাই তো। এবার 90টা গুণ করলে আমাদের কত হবে? 900 আসছে, 9000 আসছে। অর্থাৎ ক্রয় মূল্য আমরা বলতে পারি যে 9000 টাকা হচ্ছে সেই টেলিভিশনটির মূল্য। কনসেপ্ট ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। বলছে যে নিচের প্রশ্নের উত্তর দাও। স্ট্যাটিস্টিক্সের অঙ্ক, একদম সোজা অঙ্ক। দেখো তো এই হচ্ছে প্রশ্নটা, দেখে নাও। 0 থেকে 7, 7 থেকে 14। তো বিভাজন তালিকা তৈরি করতে হবে ক্রমযৌগিক ক্ষেত্রে আমরা বের করবো। দেখো প্রথমে 0 থেকে 7 কতগুলো আছে? 5টা। তো এখানে ক্রমযৌগিক সংখ্যা 5 লিখলাম। আর 7 থেকে 14, দেখো আমাদের কি করতে হবে? লক্ষ্য করো কোশ্চেনের মধ্যে কিছু একটা আছে। ক্রমযৌগিক পরিসীমত বিভাজন তালিকা তৈরি করি। এই যে দুটো পার্ট, এই দুটো পার্টের বিয়োগফল, অর্থাৎ 14 থেকে একটা আসবে 5 বিয়োগ করলে আমাদের কত আসবে? সেটার থেকে আবার 25 বিয়োগ, এরকম কনসেপচুয়াল কিন্তু আমরা করবো। দেখো এখানে তাই লিখবে। দেখো 14 - 5 বিয়োগ করলাম 9 এলো, 25 - 14 বিয়োগ করলাম 11 আসলো। এভাবে আমরা কি কন্টিনিউয়াস প্রসেসটা বিয়োগ করতে থাকবো। আর এই সাইডে যেটা আছে ক্রমযৌগিক পরিসংখ্যা যা আছে, দেখো 5, 14, 15, 25, 42, তাই আমরা কিন্তু এখানে লিখে দিলাম। বাস এই হচ্ছে অঙ্ক কমপ্লিট। একদম সোজা স্ট্যাটিস্টিক্সের ম্যাথমেটিক্সটা দেখে নেব একবার। আচ্ছা চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। দেখো বলছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4 × 4 আছে। এবিসিডি চতুর্ভুজ আঁকো যার বিসি এত, সিডি এত সেমি এবং কর্ণ এরকম। অবশ্যই প্র্যাকটিস করবো বাড়িতে। আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে, খুব সোজা। পিকিউআর দেখো একটা বলছে ক্ষেত্রফল, এটাও খুব সোজা একটা ছবি। দেখো এক্সট্রা উপপাদ্য হিসেবে 3 নম্বরের একটা প্রশ্ন আমার কাছে ইম্পর্টেন্ট মনে হলো, আমি দিলাম এই প্রশ্নটা দেখে নাও এটা। আর এটার অ্যান্সারটা দেখো এই যে আছে। ওকে রেডি, কমপ্লিট, দেখলাম। আচ্ছা এরপরে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। দেখো উপপাদ্য 5 নম্বরের। তো উপপাদ্যের প্রশ্নটা দেখো, এটাও ইম্পর্টেন্ট একটা উপপাদ্য। অ্যান্সারটা দেখবা, এই দেখো অ্যান্সারটা এই যে। ওকে নেক্সট আরেকটা উপপাদ্য দিলাম, এটাও ইম্পর্টেন্ট। এই দেখো অ্যান্সারটা এরকম হবে। ব্যাস
মন দিয়ে পড়াশোনা করো, পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক, খুব ভালো থেকো।